গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 29 মে শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো টেট পাস করতেই হবে, সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে কর্মরত সমস্ত প্রাথমিক শিক্ষকদের টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পাস করতেই হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে এই পরীক্ষায় পাস করার সময়সীমা কিছুটা বাড়িয়ে দিয়েছে শীর্ষ আদালত। টেট পাসের জন্য আগে সময় ছিল 2027 সালের 31 আগস্ট। আজ সেই সময়সীমা 1 বছর বাড়িয়ে দিলেও দেশের শীর্ষ আদালত। বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে 2028 সালের 31 আগস্টের মধ্যে দেশের সমস্ত কর্মরত প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে। এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশে সমস্যায় রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। সকলকে নতুন করে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় বসতে হবে, রিভিউ পিটিশনে জানালো দেশের শীর্ষ আদালত। ফলে ফের যোগ্যতা প্রমাণ করতে হবে সারা দেশের প্রাথমিক শিক্ষকদের। এর আগে 2027 সালের 31 আগস্ট ছিল শেষ সময়সীমা। সেই নির্দেশের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন দাখিল হয়েছিল। আবেদনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করার পর নতুন করে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় বসা অনুচিত। তবে আদালত সেই দাবি খারিজ করে জানিয়েছে সকলকেই এই পরীক্ষা দিতে হবে। এদিকে আদালতের এই রায়ের ফলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে শিক্ষা মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আদালতের মতে শিক্ষার মান বজায় রাখতে শিক্ষক নিয়োগ ও যোগ্যতার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয়। সেই কারণেই টেট বাধ্যতামূলক করার উপর বিশেষ জোর দিয়েছে শীর্ষ আদালত। অপরদিকে আসাম চুক্তির 6 নম্বর ধারায় মেইতেই সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার দাবিতে শিলচরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে অল আসাম ইন্ডিজিনাস মৈতেই অ্যাসোসিয়েশনস এবং অল আসাম মৈতেই উইমেন প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি। সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, আসামে বসবাসকারী মৈতেই সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিজেদের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা এবং সামাজিক স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। তাদের অভিযোগ, আসাম চুক্তির 6 নম্বর ধারায় অন্যান্য খিলঞ্জিয়া জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক সুরক্ষা ও উন্নয়নের নানা ব্যবস্থা থাকলেও মেইতেই সম্প্রদায় এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত। বিক্ষোভস্থল থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দ্রুত মেইতেই সম্প্রদায়কে 6 নম্বর ধারার আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষা, ভাষা, সংস্কৃতি ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ সুরক্ষা প্রদানেরও আবেদন জানান বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের বক্তব্য, আসামের অন্যতম প্রাচীন ও আদিবাসী জনগোষ্ঠী হিসাবে মেইতেই সম্প্রদায়ের স্বীকৃতি ও সার্বিক উন্নয়নের জন্য সরকারের ইতিবাচক পদক্ষেপ অত্যন্ত জরুরি। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই অবস্থান বিক্ষোভে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানান। অপরদিকে বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসতেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। দশকের পর দশক ধরে আটকে থাকা কাজ অবশেষে সম্পন্ন হলো বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে ইতিমধ্যে 143 হেক্টর জমি হস্তান্তর করা হয়েছে। স্বভাবতই শুভেন্দু সরকারের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বানও জানালেন অমিত শাহ। এদিন গুজরাটে এক অনুষ্ঠানে বাংলার সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকাল মিডিয়ায় খবর আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে প্রতিদিনই অনুপ্রবেশের ঘটনা ঘটত, কিন্তু এখন তারা নিজেরাই ফিরে যাচ্ছে। শুভেন্দু সরকার হোল্ডিং সেন্টার তৈরি করেছে, কিন্তু আমরা চাই যারা অবৈধভাবে প্রবেশ করেছে তারা যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক। যদি তারা নিজেরাই চলে যায় তাহলে কোনো অ্যাকশন হবে না। পশ্চিমবঙ্গ সরকার তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করবে না, বরং তাদের চলে যেতে সাহায্যই করবে। আমি আশা করি শনাক্তকরণ অভিযান শুরু হওয়ার আগেই অনেকে নিজ উদ্যোগে ফিরে যাবেন। বিএসএফকে জমি হস্তান্তর প্রসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি আমাদের শাসনের দায়িত্ব দেন তাহলে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে বাকি কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে দেব। মাত্র 7 দিনের মধ্যে বিএসএফকে 600 হেক্টর জমি হস্তান্তর করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানাতে চাই। এছাড়াও চিকেন স্নেকের 121 হেক্টর জমিও বিএসএফকে স্থানান্তর করা হয়েছে। সীমান্তে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপের হুঙ্কার ছুড়েছেন অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,
আন্তর্জাতিক সীমানার 15 কিলোমিটারের মধ্যে সব বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন। ওই এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির দিকে কড়া নজরদারির পাশাপাশি আন্তঃসীমা চোরাচালান নিয়ন্ত্রণ এবং ভুয়ো নথিপত্র শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন অমিত শাহ। দীর্ঘদিন ধরেই বাংলার বিভিন্ন জেলায় সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি নিয়ে জটিলতা ছিল। অনেক ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের আপত্তির কারণে জমি অধিগ্রহণ করা সম্ভব হচ্ছিল না। তবে সাম্প্রতিক সময়ে নবান্ন জেলা প্রশাসনগুলিকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল যাতে সীমান্ত সুরক্ষার স্বার্থে দ্রুত জমি চিহ্নিত করে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। গত সপ্তাহে নবান্ন সভাগৃহে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের হাতে এ পর্যন্ত মোট 142.79 একর জমি তুলে দেওয়া হয়েছে। এই জমি মূলত ব্যবহার করা হবে বর্ডার আউটপোস্ট নির্মাণ এবং সীমান্তের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য। এর ফলে অনুপ্রবেশ এবং চোরাচালান রুখতে বিএসএফ আরও সক্রিয়ভাবে কাজ করতে পারবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর পোস্টে বলা হয়েছে, কুচবিহারে 22.925 একর, জলপাইগুড়িতে 35 একর, দার্জিলিংয়ে 8 একর, উত্তর দিনাজপুরে 2.5 একর এবং দক্ষিণ দিনাজপুরে 20 একর জমি বিএসএফকে দেওয়া হয়েছে। এছাড়াও মালদহে 10 একর, মুর্শিদাবাদে 38 একর, নদিয়ায় 0.55 একর এবং উত্তর 24 পরগনায় 2.6 একর জমি তুলে দেওয়া হয়েছে বিএসএফের হাতে। অপরদিকে কৃত্রিম বন্যা, ব্রজেন্দ্র রোডের সরকারি জমি দখলমুক্ত করতে মাঠে পৌরসভা। কৃত্রিম বন্যা থেকে ব্রজেন্দ্র রোডবাসীকে পরিত্রাণ প্রদানে এবার মাঠে নামল পৌরসভার আবেদনে সরকারি জমি জবরদখলমুক্ত করতে ব্রজেন্দ্র রোড এলাকায় মাপজোখ করা হয়। সদর সার্কেল অফিসারের উপস্থিতি, শতাব্দী প্রাচীন ম্যাপ নিয়ে এলাকার কিছু ঘরবাড়ি চিহ্নিত করেন কর্মীরা। তবে নির্ধারিত এক স্থান থেকে নয়, মধ্যভাগ থেকে যেমন খুশি তেমনি মাপজোখ করে লাল চিহ্ন বসিয়েছেন সার্কেল অফিসের কর্মীরা বলে অভিযোগ স্থানীয়দের। কয়েক ঘন্টার বৃষ্টিতে শ্রীভূমি শহরের সিংহবাগ এলাকায় কৃত্রিম বন্যায় ডুবে যায়। বিশেষ করে নালা নর্দমা বন্ধ থাকায় জমা জলে চরম ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। শহরের ব্রজেন্দ্র রোড এলাকায় বারবার জমা জল ঘরবাড়িতে প্রবেশ করে সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে ঠেলে দেয়। বাধ্য হয়ে স্থানীয়রা আন্দোলনে নামেন এবং টনক রোডে পৌরসভায় শুরু হয় নালা নর্দমা সাফাই করার কাজ। গত 25 মে পৌরসভার তরফে সদর সার্কেল অফিসারের কাছে পত্রযোগে ব্রজেন্দ্র রোড, রমণী রোড এলাকায় সরকারি জমি জবরদখল মুক্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়। পৌরসভার তরফে বিজ্ঞপ্তি মারফত স্থানীয়দের অবগত করা হয় যে সরকারি জমির উপর যেসব ঘরবাড়ি, দোকানপাট ও বাড়ির দেওয়াল অবৈধভাবে তৈরি করা হয়েছে সেগুলো 3 দিনের মধ্যে সরিয়ে দিতে, অন্যথায় ভেঙে দেওয়া হবে। পুরনো ম্যাপ নিয়ে সার্কেল অফিসের কর্মীরা ব্রজেন্দ্র রোড এলাকায় ছুটে আসেন এবং মাপজোখ করে কিছু বাড়িতে লাল দাগ দিয়ে চিহ্নিত করেন। তবে ব্রজেন্দ্র রোডের এক প্রান্ত থেকে নয়, মধ্যভাগ থেকে জরিপ শুরু করায় রীতিমতো এলাকায় মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সার্কেল অফিসের কর্মীরা সব কিছু ভালোভাবে না জেনে বা পৌরসভার নির্দেশে কি উল্লেখ রয়েছে তা না বুঝে ইচ্ছে খুশি জরিপের কাজ করছেন বলে অভিযোগ করেন সবাই। বলেন, পৌরসভার নির্দেশে এলাকার প্রাক্তন চিত্রবাণী সিনেমা হল থেকে এমএমসি রোড পর্যন্ত পথের দুই পাশ, প্রয়াত আশুতোষ দাস পুরকায়স্থের বাসভবনের পিছন থেকে ব্যবসায়ী সঞ্জীব বণিকের দোকানের পিছনের অংশ এবং তিলকচাঁদ রোডের শনি মন্দিরের সম্মুখস্থল থেকে ইএনডি বাঁধ পর্যন্ত দুই পাশ জবরদখল মুক্ত করার বিষয়টি উল্লেখ থাকলেও ব্রজেন্দ্র রোডের মধ্যভাগ থেকে জরিপ শুরু করে লাল দাগ কেন বসালেন সেই প্রশ্ন তুলেন সবাই, যদিও সঠিক উত্তর দিতে ব্যর্থ হন সার্কেল অফিসার কর্মীরা। অন্যদিকে পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব জানান, নিয়ম মেনে দুই পাশে জরিপ করা হবে। 3 দিন এলাকায় সরকারি জমি জবরদখল মুক্ত করতে জরিপের কাজ চলবে এবং এরপর উচ্ছেদ অভিযান শুরু হবে। সবাইকে সহযোগিতা করতে আহ্বান জানান পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব এবং উপপৌরপতি সুকেন্দু দাস। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।